হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এসএসসি জিডি 2026-এর জন্য যে আমরা জিকে ক্লাসগুলো করছিলাম এডুকেটিভ প্যাটার্নের, অর্থাৎ রিসেন্ট যে পরীক্ষাগুলো হয়েছে সেই কোশ্চিনগুলোর। তো আজকে আমাদের মধ্যযুগের ইতিহাসের দিল্লি সুলতানির যুগ করব, চ্যাপ্টার 2। এর আগে আমরা প্রাচীন ইতিহাস কমপ্লিট করে দিয়েছি এবং মধ্যযুগের ইতিহাসের 1 নম্বর চ্যাপ্টার হয়েছে। আজকে হবে 2 নম্বর চ্যাপ্টার, দিল্লির সুলতানি যুগ। তো আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, নিম্নলিখিত শাসক ও তাদের তৎক্ষণাৎ উত্তরাধিকারীর কোন জোড়াটি সঠিকভাবে মিলেছে? অর্থাৎ শাসকের নাম এবং তার পরে পরে যে তার উত্তরাধিকারী ছিল, অর্থাৎ তার পরে শাসক ছিল, সেই নামটা আমাদের এখানে মিলাতে হবে। তো আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুঘলক হবে না, এটা মোহাম্মদ বিন তুঘলক ইলতুৎমিশ না, এটাও হবে না। ইব্রাহিম লোদি, বাবর, হ্যাঁ এটা হবে। এটা দুটা বংশের হলেও এ সুলতানি বংশের, আর অর্থাৎ লোদি বংশের, এবং বাবর হচ্ছে মুঘল যুগের। কিন্তু ইব্রাহিম লোদির পরেই বাবর হয়েছিল, ঠিক আছে। নতুন সাম্রাজ্য গড়ে তুলেছিল মুঘল সাম্রাজ্য। তো অপশন সি হবে আমাদের অ্যান্সার। দেখো, দিল্লির ক্ষমতার উত্তরাধিকার প্রসঙ্গে 1526 সালে পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করেন বাবর। এর ফলে বাবর দিল্লির শাসক হিসেবে তার তৎক্ষণাৎ রাজনৈতিক উত্তরাধিকারী হন। সুলতানাত থেকে মুঘল শাসনে রূপান্তর, যেটা আমি বললাম। আর বাকি অপশনগুলো কেন হলো না, দেখো এখানে ব্যাখ্যা রয়েছে। আলাউদ্দিন খিলজির পরে শিহাবুদ্দিন ওমর বা মুবারক শাহ শাসক হন, তুগলক নয়। আর বি নম্বরে ইলতুৎমিশ মোহাম্মদ বিন তুগলকের পরে প্রায় 1 শতাব্দী পূর্বে শাসন করেন, ঠিক আছে। ইলতুৎমিশ যেটা ওখানে জোড়াটা রয়েছে ওগুলো ভুল রয়েছে এই কারণে। আর বাবরের উত্তরসূরি ছিলেন হুমায়ুন, কিন্তু এখানে শের শাহ সুরি রয়েছে, ওটা হবে না। ওকে, তার মানে অপশন সিটা ঠিক। নিম্নলিখিত শাসক ও তাদের শাসনকালের দৈর্ঘ্যের কোন জোড়াটি সঠিকভাবে মিলেছে? শাসনকালের দৈর্ঘ্য অর্থাৎ কত বছর শাসন করেছে। তো এখানে অ্যান্সার হচ্ছে রাজিয়া সুলতান 4 বছর শাসন, এটা ঠিক, বাকিগুলো ভুল রয়েছে, ঠিক আছে। চলো আমরা ব্যাখ্যাটা পড়ি, তাহলে বুঝতে পারবো। রাজিয়া সুলতানা প্রায় 4 বছর শাসন করেন, 1236 থেকে 1240। আর মোহাম্মদ বিন তুগলক করেন 26 বছর, আলাউদ্দিন খিলজি করেন 20 বছর, গিয়াসউদ্দিন বলবান করেন 21 বছর। নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন। আলাউদ্দিন খলজি উত্তর ভারতে প্রশাসনিক সংস্কার ও সামরিক সম্প্রসারণের জন্য স্মরণীয়। মোহাম্মদ বিন তুঘলক দিল্লি থেকে দৌলতাবাদের রাজধানী স্থানান্তরের প্রকল্পটি শেষ পর্যন্ত ব্যর্থ হয়। তো এখানে দুটোই ঠিক রয়েছে, তো আমাদের অ্যান্সার অপশন সি হবে, 1 ও 2 উভয় সঠিক। দেখো এখানে উভয় বিবৃতি সঠিক, কারণ হচ্ছে আলাউদ্দিন খিলজি বাজার সংস্কার বা দাম নির্ধারণ, কৃষি সংস্কার বা জমির পরিমাপ, এবং গুজরাট, রাজস্থান ও দাক্ষিণাত্য সামরিক অভিযান পরিচালনার জন্য বিখ্যাত। মোহাম্মদ বিন তুগলক দাক্ষিণাত্য অঞ্চল নিয়ন্ত্রণের উদ্দেশ্যে রাজধানী দৌলতাবাদে স্থানান্তরের চেষ্টা করেন, কিন্তু যাতায়াতের কষ্ট, প্রশাসনিক সমস্যার কারণে এই পরিকল্পনা ব্যর্থ হয় এবং তাকে পুনরায় দিল্লিতে ফিরতে হয়। আলাউদ্দিন খিলজির শাসনকাল কোন বিদেশি আক্রমণকারীর বিরুদ্ধে সফল প্রতিরোধের জন্য চিহ্নিত? তো অ্যান্সার হচ্ছে মঙ্গোলস, অপশান বি, মঙ্গোলস। আলাউদ্দিন খিলজির শাসনকাল মঙ্গল আক্রমণের বিরুদ্ধে তার সফল প্রতিরোধের জন্য বিখ্যাত। তিনি 1297 থেকে 1299, 1303 ও 1305 সালের আক্রমণ প্রতিহত করেন। তিনি সিরি দুর্গ নির্মাণ করেন, বিশাল স্থায়ী সেনাবাহিনী গঠন করেন এবং সৈন্যদের বেতন নিয়ন্ত্রণে বাজার সংস্কার চালু করেন। এই পয়েন্টগুলো অবশ্যই মনে রাখবে। সিরি দুর্গকে নির্মাণ করেন আলাউদ্দিন খিলজি, বাজার সংস্কার নীতি আলাউদ্দিন খিলজি। তারপর হচ্ছে তৈমুর 1398 সালে, তুঘলক আমলে বাবর 1526 সালে এবং মাহমুদ গজনী 11 শতকে আক্রমণ করেন, ঠিক আছে। এটা এক্সট্রা পয়েন্ট দেওয়া হয়েছে এখানে। 1757 সালের পলাশির যুদ্ধ ভারতে ব্রিটিশ শাসনের সূচনা চিহ্নিত করে। তার আগে কোন যুদ্ধ দিল্লি সুলতানাতের পতন নির্দেশ করে? কোশ্চিনটা আলাদাভাবে করেছে, একটু জটিল করার চেষ্টা করেছে। তো এখানে আমাদের মেন কোশ্চিন হচ্ছে যে কোন যুদ্ধ দিল্লি সুলতানাতের পতন নির্দেশ করে। তাহলে দিল্লি সুলতানাতের পতন হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধে 1526 খ্রিস্টাব্দে। ইব্রাহিম লোদি ও বাবরের মধ্যে যে যুদ্ধটা হয়েছিল, বাবর জয়লাভ করেছিল এবং মুঘল সাম্রাজ্য শুরু হয়েছিল, অর্থাৎ দিল্লি সুলতানাতের পতন হয়েছিল। এর সঙ্গে যে কোশ্চিনে যে পয়েন্টটা রয়েছে 1757 সালের পলাশির যুদ্ধ, এটা অবশ্যই মনে রাখবে। তারিখটা ছিল 23শে জুন, ঠিক আছে।
পলাশীর যুদ্ধে। তো আমি যেটা বললাম ওটাই রয়েছে, বাকি কয়েকটা যুদ্ধের এখানে সালগুলো জেনে নাও। তালিকটার যুদ্ধ 1565, তরাইনের যুদ্ধ 1192, প্রথম যুদ্ধ তরাইনের দুটো যুদ্ধ হয়, প্রথম যুদ্ধটা 91 হবে, আর দ্বিতীয় যুদ্ধটা 92, ঠিক আছে, 1192। খানোয়ার যুদ্ধ 1527। আচ্ছা, লোদি বংশের কোন শাসক রাজধানী দিল্লি থেকে আগ্রায় স্থানান্তর করেন? তো এখানে অ্যান্সার হচ্ছে সিকান্দার লোদি, অর্থাৎ আগ্রা শহরটাই কিন্তু তৈরি করেন সিকান্দার লোদি, ঠিক আছে। সিকান্দার লোদি 1504 সালে রাজধানী দিল্লি থেকে আগ্রা স্থানান্তর করেন, যাতে দোয়াব ও গোয়ালিয়রের বিদ্রোহী প্রধানদের ভালোভাবে নিয়ন্ত্রণ করা যায়। তিনি আধুনিক আগ্রা শহরের প্রতিষ্ঠাতা। তখন এটি বাদলগড় নামে একটি গ্রাম ছিল, মনে রাখবে অবশ্যই বাদলগড়। আগ্রা লোদি ও পরবর্তী মুঘলদের রাজধানী ছিল। আগ্রা লোদি ও পরবর্তী মুঘলদের রাজধানী ছিল, যতক্ষণ না শাহজাহান পুনরায় রাজধানী দিল্লিতে স্থানান্তর করেন। সিকান্দার লোদি গজে সিকান্দারি পরিমাপের একক চালু করেন এবং গুলরুখি ছদ্মনামে ফার্সি কবিতা রচনা করেন। কোন যুদ্ধে ইব্রাহিম লোদি বাবরের কাছে পরাজিত হন? তো ফার্স্ট ব্যাটেল অফ পানিপথ, অর্থাৎ পানিপথের প্রথম যুদ্ধ, অপশান বি, ঠিক আছে। এখানে ব্যাখ্যা পড়ার দরকার নেই, কয়েকবার এটা আলোচনা হয়ে গেল। দিল্লি সুলতানাতের নিম্নলিখিত শাসকদের কালানুক্রমিক ক্রমে সাজানো, অর্থাৎ ক্রম বিন্যাসে এটা সাজাতে হবে দিল্লি সুলতানাতে। তো প্রথমত এখানে আমাদের জানতে হবে যে দিল্লি সুলতানাতে প্রথম যিনি এখানে ছিলেন কুতুবউদ্দিন আইবক, দাস বংশের প্রতিষ্ঠাতা, তাই তো। কুতুবউদ্দিন আইবক প্রথম হচ্ছে, অর্থাৎ দাস বংশের প্রতিষ্ঠাতা। মোহাম্মদ ঘুরি প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু শুরু হয়েছিল কুতুবউদ্দিন আইবক দিয়ে, ঠিক আছে। তারপরে আসবে কে? কুতুবউদ্দিন আইবকের পরে হচ্ছে ইলতুৎমিশ। তারপরে ইলতুৎমিশের মেয়ের নাম হচ্ছে রাজিয়া সুলতান। আর তারপরে লাস্টে হচ্ছে বলবন, ঠিক আছে। তাহলে 3, 4, 1, 2, অপশন এ, ওকে। আর এখানে দেখছি না, সালগুলো একবার দেখে নাও। নিম্নের শাসকদের তাদের শাসনকালের সঙ্গে মিল করুন, এখানে মিলাতে হবে। তো এখানে এই পয়েন্টটা কিন্তু দেখলেই তোমরা এখানে কিন্তু পারবে, ঠিক আছে। কুতুবউদ্দিন আইবক হচ্ছে 1206 থেকে 1210, তার মানে এর সঙ্গে হচ্ছে 2, আর এর সঙ্গে 2 দেখো অপশানে একটাই রয়েছে, অপশান বি, এমনিতে অ্যান্সার করতে পারো একটা জানলেই। তো বাকিগুলো অবশ্যই জানা দরকার, এভাবে না কোশ্চিন এসে ডাইরেক্ট কোশ্চিন জিজ্ঞেস করতে পারে। পৃথ্বীরাজ চৌহান তাহলে হবে 1175 থেকে 1192। আলাউদ্দিন খালজি হচ্ছে 1296 থেকে 1316, আর মোহাম্মদ বিন তুগলক 1324 থেকে 1351, ওকে। যেটুকু আমরা বললাম ওইটুকু এখানে আলোচনা করা হয়েছে শুধু। রাজবংশগুলির সঙ্গে তাদের প্রতিষ্ঠাতাদের মিলকরণ, প্রতিষ্ঠা। তাহলে এখানে দেখো লোদি বংশের প্রতিষ্ঠাতা আমরা যেটুকু জানি সহজগুলো ওগুলো দেখব। যেমন খিলজি বংশ হচ্ছে জালালউদ্দিন খিলজি, লোদি বংশ হচ্ছে বাহালুল লোদি, সৈয়দ বংশ হচ্ছে খেজর খান, আর তোমর বংশ অনঙ্গ পাল। তাহলে কি হচ্ছে, এর সঙ্গে হলো 2, এর সঙ্গে 2, অপশন এ হচ্ছে অ্যান্সার। বি এর সঙ্গে 3, সবটা মিলছে কিনা দেখে নাও। সি এর সঙ্গে 4, ডি এর সঙ্গে 1, ঠিক আছে, সবটা মিলছে। তাহলে আমাদের অপশন এ হচ্ছে অ্যান্সার, ওকে। চলো, নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন। কুতুবউদ্দিন আইবক মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর দাস বংশ প্রতিষ্ঠা করেন, একদম সঠিক কথা। মোহাম্মদ ঘুরি যখন মৃত্যু হয়ে যায়, কুতুবউদ্দিন আইবক তার দাস ছিল, ঠিক আছে, মোহাম্মদ ঘুরির দাস, এবং সে এই সাম্রাজ্যটা অর্থাৎ দিল্লি সুলতানেটটা তার হাতে দিয়ে যায়, কুতুবউদ্দিন আইবকের হাতে। তাই এর বংশের নাম শুরু হয় দাস বংশ দিয়ে, ঠিক আছে। এটা 1 নম্বর ঠিক আছে। দিল্লি সুলতানাতের সূচনা হয় বলবনের শাসন আমলে, এটা ভুল, কারণ দিল্লি সুলতানাতের সূচনা হয় কুতুবউদ্দিন আইবকের শাসন আমলে, ঠিক আছে। আবার তার মানে 2 নম্বরটা ভুল, তো অর্থাৎ শুধুমাত্র একটাই হবে অ্যান্সার, অর্থাৎ অপশান এ, ঠিক আছে। চলো, চতুর্দশ শতকের কোন, আচ্ছা ব্যাখ্যাগুলো দেখছি না, কারণ আমি যে মুখে কথাগুলো বলছি ওগুলোই ব্যাখ্যাতে লিখে রেখেছি, ঠিক আছে, তাই এগুলো ব্যাখ্যা দেখছি না। চতুর্দশ শতকের কোন ভ্রমণকারী ভারতীয় স্থানীয় প্রধানদের বাঁশবন ব্যবহার করে দুর্গ নির্মাণের বর্ণনা দিয়েছিলেন?
তো এটা হচ্ছে ইবনে বতুতা, অপশান বি, ইবনে বতুতা। এখানে দেখো ইবনে বতুতা যিনি চতুর্দশ শতকে মোহাম্মদ বিন তুগলকের শাসনামলে ভারতে আসেন, তার গ্রন্থের নাম হচ্ছে রিহালা, ঠিক আছে। তার গ্রন্থ রিহালাতে উল্লেখ করেন যে ভারতীয় স্থানীয় প্রধানরা ঘন বাঁশবনের মধ্যে নিজেদের সুরক্ষিত করতেন। তিনি বলেন বাঁশগুলি এত ঘন ও জটিলভাবে জড়ানো থাকতো যে সহজে আগুনেও পুড়ত না, ফলে সুলতানের সেনাবাহিনীর পক্ষে ভারী অস্ত্র ছাড়া সেই প্রাকৃতিক দুর্গ ভেদ করা কঠিন ছিল। মধ্যযুগীয় ইসলামিক কর ব্যবস্থার প্রেক্ষিতে খুমস বলতে কি বোঝাতো? তো খুমস হচ্ছে যুদ্ধলব্ধ সম্পদের এক পঞ্চমাংশ, অর্থাৎ যুদ্ধে জয়লাভের পর যে সম্পদটা তারা আত্মসাৎ করতো, নিয়ে নিত, তার এক পঞ্চমাংশকে খুমস বলা হতো। খুমস বলতে যুদ্ধলব্ধ সম্পদের উপর রাষ্ট্রের অংশ বোঝাতো। ইসলামী শরীয়ত অনুযায়ী যুদ্ধলব্ধ সম্পদের এক পঞ্চমাংশ অর্থাৎ 20% রাষ্ট্র পেত এবং বাকি 4/5 সৈন্যদের মধ্যে বন্টন করা হতো। তবে আলাউদ্দিন খলজি ও মোহাম্মদ বিন তুগলকের মতো সুলতানরা এই অনুপাত উল্টে দেন, রাষ্ট্র 80% রাখত এবং সৈন্যদের 20% দিত, যাতে কেন্দ্রীয় কোষাগার শক্তিশালী হয়। দিল্লি সুলতানাত যুগে যুদ্ধের সময় লুণ্ঠিত সম্পদের উপর কোন কর আরোপ করা হতো? এই একই কোশ্চেন, শুধু শিফট চেঞ্জ হয়েছে, ঠিক আছে, খুমস। তাহলে এখানে আর ব্যাখ্যাটা পড়তে হচ্ছে না, আমরা ব্যাখ্যাটা আগে জানলাম। চতুর্দশ শতকে গদ্দি উপজাতির রাখালরা কোথায় বসবাস করত? তো অ্যান্সার হচ্ছে পশ্চিম হিমালয়, অপশান এ পশ্চিম হিমালয়। গদ্দি উপজাতির রাখালরা পশ্চিম হিমালয় অঞ্চলে, বর্তমান হিমাচল প্রদেশের কাংড়া ও চাম্বা অঞ্চল বসবাস করত এবং এখনও করে। মধ্যযুগে গদ্দি, বঞ্জারা ও খোখরদের মতো বহু পশুপালক সম্প্রদায় অর্থনীতি ও সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। গদ্দিরা ছিল ঋতুভিত্তিক যাযাবর পশুপালক, যারা মৌসুম অনুযায়ী ভেড়া ও ছাগলের পাল নিয়ে নিচু পাহাড় থেকে উঁচু চরভূমিতে যাতায়াত করত। তো আজকে এই ভিডিওতে 15 অবধি রাখছি, এরপরে আরও মোটামুটি 16টার মতো কোশ্চিন আছে, তো পরের ভিডিওতে আলোচনা করব, ঠিক আছে। ওগুলো রেডি করা হয়নি, পরের ভিডিওতে নিয়ে আসবো। থ্যাংক ইউ।